নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। দৈনিক কালের কণ্ঠ ই পেপারে আজ 23শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারটি পড়ে আমার মনে প্রশ্ন জেগেছে, রাষ্ট্রপতি হয়ে যেসব কথা আজ বলছেন তিনি, সেটা কিসের লক্ষণ? সব দোষ ইউনূসের ঘাড়ে চাপিয়ে নিজেকে একজন অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত রাষ্ট্রপতি হিসেবে এই যে তুলে ধরে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা, এর কতটুকু গ্রহণযোগ্য? নিজের মুখে যা তিনি বলেছেন তাতে মোহাম্মদ ইউনূসকে অসভ্য, অত্যাচারী, আইন ভঙ্গকারী প্রশাসক হিসেবে মানুষ বেশি গালি দেবে, নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অযোগ্য, অপদার্থ, ভীরু, মেরুদণ্ডহীন রাষ্ট্রপতি হিসেবে বেশি গালি দেবে, যিনি প্রাণ ভয়ে কাতর হয়ে মোহাম্মদ ইউনূসের অসভ্য সরকারকে যা খুশি তাই করার সুযোগ দিয়ে গিয়েছেন বিনা প্রতিবাদে? তিনি এখন কান্নাকাটি করে এই যে নিজের অপরাধ মুছে দেওয়ার চেষ্টা করছেন, এটা কতটা গ্রহণযোগ্য? এই নিয়ে এখনকার প্রতিবেদন। আমার মনে হয় আপনাদের মনেও এ প্রশ্ন অনেকের মনেই জেগেছে। তবে প্রথমেই ডেসক্রিপশনে ন্যাকা চৈতন কথাটির ব্যবহার দৃষ্টিকটু লাগতে পারে অনেকের কাছে, তাই একটু কারণ দর্শাই। অনেক ভেবেও এর চেয়ে লাকসই কোনো কথা খুঁজে পাইনি, তাই রেখেছি। কারো খারাপ লাগলে মাফ করবেন। রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকারটি আসলে দুটো স্তরে পড়া দরকার। তিনি কি বর্ণনা দিচ্ছেন ঘটনার, এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে সেই প্রেক্ষাপটে সাংবিধানিক ও নৈতিকভাবে তার নিজের ভূমিকা কতটা গ্রহণযোগ্য ছিল। রাষ্ট্রপতির নিজের ভাষায় কি ঘটেছে? কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের 1.5 বছর তাকে পুরো অন্ধকারে রাখা হয়েছিল এবং রেখেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বারবার সংবিধানের বিধান মানেননি ইউনূস। বিদেশে গেছেন 14-15 বার, কিন্তু একবারও তাকে আনুষ্ঠানিকভাবে জানাননি, ফিরে এসে দেখাও করেননি। তিনি বলেছেন, ওই সময়ে বহু অধ্যাদেশ জারি হয়েছে, যার অনেকগুলো তার নিজের মতে অপ্রয়োজনীয় এবং সাংবিধানিক ভিত্তি দুর্বল ছিল বা সোজা কথায় অসাংবিধানিক ছিল। তিনি দাবি করেছেন যে পুরো সময়টায় সেনাবাহিনী তার পাশে ছিল। সেনাবাহিনী তাকে আশ্বস্ত করেছে, আপনি সর্বাধিনায়ক, আপনার পরাজয় মানে পুরো বাহিনীর পরাজয়, আমরা সেটা হতে দেব না। একই সঙ্গে তিনি আবার ভবিষ্যতের মুখ চেয়ে উল্লেখ করেছেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব ও তারেক রহমান সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় তার পাশে ছিল। এমনকি তারেক রহমানের ব্যক্তিগত প্রশংসাও তিনি করেছেন তার এই সাক্ষাৎকারে। এর আগে 2025 সালের ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে, যা প্রথম আলো, গ্লোবাল টিভি ইত্যাদি মাধ্যমে এসেছে, সেখানে তিনি অভিযোগ করেছিলেন ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার প্রেস বিভাগকে সরিয়ে দিয়েছে। তিনি কাউকে একটা চিঠি লিখতে গেলে, কাউকে কোনো উত্তর দিতে গেলে সেটাও তিনি পারেন না। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হয়েছে, তিনি চিঠি লিখেও কোনো সাড়া পাননি। এতে তিনি অপমানিত, কণ্ঠরুদ্ধ বোধ করছেন। তবে নির্বাচন পর্যন্ত তিনি নাকি সাংবিধানিক দায়িত্বের খাতিরে তার পদে থেকে গিয়েছেন। সব মিলিয়ে রাষ্ট্রপতি নিজের আঁকা ছবিটা এরকম দাঁড়ায়। তিনি 1 সপ্তাহ আগে পর্যন্ত একরকম প্যালেস প্রিজনার বা প্রাসাদ বন্দি, মুখ বুজে নিঃশব্দে অপমান সহ্য করা এক করুণ চরিত্র। বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 48 স্পষ্টভাবে বলে, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও তিনি প্রায় সব কাজেই প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী কাজ করেন। কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারেন। প্রেসিডেন্টের নিজস্ব সরাসরি নির্বাহী ক্ষমতা সীমিত।
তিনি মূলত আনুষ্ঠানিক প্রধান, কিছু নিয়োগ ক্ষমতা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা আর প্রেরোগেটিভ অফ মার্সি, কারো মৃত্যুদণ্ড হলে বড় কোনো দণ্ডদান হলে ক্ষমা প্রদানের অধিকার তার আছে। সমস্যা হলো 2011 সালে 15তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা তুলে নেয়ার পর থেকে সংবিধানে কোনো ইন্টারিম বা কেয়ারটেকার সরকারের বিধান নেই। 2024 সালের জুলাই আগস্টের উত্তাল ছাত্র জনতার আন্দোলন আর শেখ হাসিনার আকস্মিক দেশত্যাগের পর যে আন্তঃকালীন সরকার গঠিত হয় সেটা নিজেই সংবিধান বহির্ভূত বা এক্সট্রা কনস্টিটিউশনাল, অর্থাৎ সংবিধানের ধারায় এসব লেখা নেই, লেখা ছিল না। রাষ্ট্রপতি নিজে জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার হাতে নেই, অথচ সুপ্রিম কোর্টের মতামত তিনিই চাইছেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করার ফলে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাবার জন্য তিনি নতুন মন্ত্রিসভা নিয়ে আসছেন। এগুলোর কোনোটাই সাংবিধানিক নয়। প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া সংসদ ভাঙা যায় না, তবু তিনি ভেঙেছেন। তিনিও তার মধ্যে অন্যতম। সংসদ ভাঙাটার কি সেই মুহূর্তে কোনো দরকার ছিল? নাও থাকতে পারে। এরা তো দেশ চালাবে, চালাক না। পরে সুপ্রিম কোর্ট ডক্ট্রিন অফ নেসেসিটি তত্ত্বে সেটাকে বৈধতা দেয়, যেন সাংবিধানিক শূন্যতা সাময়িকভাবে পূরণ করা যায়। এই পরিস্থিতিতে মানতেই হয় প্রেসিডেন্টের ভূমিকা এক ধরনের ধূসর এলাকায় পড়ে যায়, একটা গ্রে এরিয়া। সংবিধান তাকে খুব বেশি হাতিয়ার দেয় না। আবার তিনি কিন্তু বাস্তবে ইউনূসকে শপথ পড়িয়েছেন, সংসদ ভেঙেছেন এবং পুরো অবৈধ ব্যবস্থাটিকে এক ধরনের রাষ্ট্রীয় বৈধতার ছাপ দিয়েছেন। এটা তিনিই দিয়েছেন। সুতরাং আমি কিছুই করতে পারতাম না এমন সরলীকরণ পুরো সত্যি নয়। আবার চাইলে একাই সব থামিয়ে দিতে পারতেন তিনি, এটাও সাংবিধানিক বাস্তবতার সঙ্গে খাপ খায় না। তার হাতে কি কি বাস্তব হাতিয়ার ছিল? অন্তর্বর্তী সরকার গঠনের পর, সংসদ ভেঙে দেওয়ার পর বাস্তবে শাহাবুদ্দিনের হাতে অন্তত 3 ধরনের ক্ষমতা বা হাতিয়ার ছিল, যেগুলো তিনি ব্যবহারই করেননি বা করতে চাননি। এই ক্ষমতাগুলো কি কি? একটা হচ্ছে নৈতিক ও প্রতীকী ক্ষমতা, যেটা তিনি ব্যবহার করতে পারতেন। রাষ্ট্রপতি হিসেবে তার সবচেয়ে বড় শক্তি ছিল জনতার সামনে একটা নৈতিক অবস্থান নেওয়া। তিনি সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতে পারতেন যে তিনি কোনো সিদ্ধান্তের সঙ্গে একমত নন, কোথায় তিনি সংবিধান বহির্ভূত চাপ অনুভব করছেন, অথবা কোনো অধ্যাদেশকে তিনি সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ মনে করছেন। 5 তারিখে শেখ হাসিনা চলে এলেন, সেনাবাহিনী তার সাথে রয়েছে তিনি নিজেই বলছেন, অথচ 8 তারিখে নতুন সরকার এলো। এই 3 দিনে তিনি কোনো কথা বললেন না দেশের মানুষের উদ্দেশ্যে। বাস্তবে এর পরে তিনি 1.5 বছরও কিছুই করেননি, সম্পূর্ণ নীরব ছিলেন। কালের কণ্ঠকে যে প্রাণ খুলে সাক্ষাৎকার দিলেন তিনি, সেটি এসেছে নিরাপদ দূরত্ব তৈরি হয়ে যাওয়ার পর, যখন বুঝেছেন তার প্রাণের ভয় নেই। এত তার প্রাণের মায়া, দেশের থেকেও বড় তার প্রাণের মায়া এত। কি করতে পারতো তাকে ইউনূস সরকার? কিছুই করতে পারত না। তিনি যখন বুঝেছেন নিরাপদ হয়েছেন, তখন তিনি নিজেই এখন বলছেন যে বহু অধ্যাদেশ অপ্রয়োজনীয়, অসাংবিধানিক ছিল, অথচ সেগুলোর অনেকগুলোকে অনুমোদন তিনিই দিয়েছেন। কেন না দিলে কি হতো? সংসদ না থাকলে আইন প্রণয়নের মাধ্যমে অনেক বেশি সতর্ক থাকার দায়িত্ব তাঁরই ছিল, অথচ তিনি সেগুলোর অনেকগুলোকেই, ওই বহু অধ্যাদেশ যাদেরকে এখন অসাংবিধানিক বলছেন, সেই অধ্যাদেশগুলোকে তিনি কিন্তু সেগুলোকে স্বাক্ষর করেছেন, অধ্যাদেশ জারি করেছেন তিনি। এটা না করে তিনি তো অন্তত সুপ্রিম কোর্টের পরামর্শমূলক মতামত চাইতে পারতেন, কালক্ষেপ করতে পারতেন, সাংবিধানিক সংকটের কথা স্পষ্ট ভাষায় আদালতের সামনে তুলতে পারতেন।
সে ধরনের সক্রিয়তা কোথাও দেখা যায়নি তার পক্ষ থেকে। শেষ অবলম্বন হিসেবে পদত্যাগ বা হুমকিটাও তো অন্তত দিতে পারতেন। ছোবল না দেন, ফোঁসটুকু তো দিতে পারতেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই বলেন তার ছবি সরানো হয়েছে, প্রেস বিভাগ কেড়ে নেওয়া হয়েছে, ইউনূসকে চিঠি লিখেও সাড়া পাননি তিনি খুব অপমানিত বোধ করেছেন। তবু নির্বাচন পর্যন্ত থেকে যাওয়াকেই নিজের কর্তব্য বলে মনে করেছেন। একজন রাষ্ট্রপতি যখন নিজেই ঘোষণা করেন যে তিনি কার্যত নিষ্ক্রিয়, অপমানিত, তখন তার পদত্যাগ বা প্রকাশ্য পদত্যাগ হুমকি, এই হুমকি হতে পারত সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা, যা দেশি বিদেশি এমনকি সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর ওপর প্রবল চাপ সৃষ্টি করত। তিনি তা না করে চুপ করে থেকেছেন, চুপ করেছিলেন, নিরাপদ খেলাটাই বেছে নিয়েছেন। ভেতরে ভেতরে তথাকথিত ক্ষোভ জমিয়ে রেখেছেন, কিন্তু বাস্তবে পদ আঁকড়ে থেকেছেন। শেষে নিরাপদ সময় আসার পর সাক্ষাৎকারে সব ক্ষোভ উগরে দিচ্ছেন। অথচ এই তিনিই আবার সাক্ষাৎকারে বলছেন কি না, সেনাবাহিনীর 3 বাহিনীর প্রধান তার পাশে ছিলেন, তাকে সরাতে তারা বাধা দিয়েছেন, তাকে নিয়মিত মনোবল জুগিয়েছেন। তারপরেও ইউনূসকে এত ভয়? কারো যদি সত্যিই মনে হয় তার পেছনে সেনাবাহিনী আছে, বিএনপির মতো বড় দলের সমর্থন আছে, তাহলে তার পুরোটা অসহায় হয়ে থাকার ব্যাখ্যাটি খুব জোরালো হয়। মানুষ কি সেটা বিশ্বাস করবে? এটা তিনি যা বলেছেন আর তিনি এতদিন ধরে যা করে এসছেন, এই যে ব্যাপারটা, এটা কি দুর্বল হয়ে যায় না? অর্থাৎ তিনি একদিকে সুপ্রিম কমান্ডার, সেনাবাহিনী ও প্রধান বিরোধী দলের সমর্থন আছে বলছেন, অন্যদিকে সাধারণ নাগরিকের অধিকার লঙ্ঘন, দমন পীড়ন, অনিয়মিত অধ্যাদেশ এবং অন্তর্বর্তী সরকারের বাড়াবাড়ির বিরুদ্ধে কোনো অদৃশ্য বা দৃশ্যমান প্রতিরোধ করতে পারছেন না, করেননি, কোনো অবস্থান তিনি নেননি। নৈতিক ও রাজনৈতিক এই দ্বৈত চরিত্র থেকেই তার দুর্বল মেরুদণ্ডের প্রশ্নটা বা মেরুদণ্ড না থাকার ব্যাপারটাই জোরালো হয়। রাষ্ট্রপতির কোনো মেরুদণ্ড বলে কোনো বস্তু ছিল না। শাহাবুদ্দিনের ভূমিকা তাহলে কি? ভীরুতা, সুযোগ সন্ধান, নাকি শুধু কাঠামোগত সীমাবদ্ধতা? তথ্যগুলি একসঙ্গে রেখে দেখলে কিছু বিষয় পরিষ্কার হয়। সেটা হচ্ছে কাঠামোগত সীমাবদ্ধতা। এটা আগেই বলেছি, 2011 উত্তর সংবিধান প্রেসিডেন্টকে পুরোপুরি প্রতীকী করে ফেলেছে। সংসদ না থাকলে, প্রধানমন্ত্রী না থাকলে আইনি ধূসরতায় প্রেসিডেন্টের প্রতিটি সক্রিয় পদক্ষেপ নিয়েই ঝুঁকি ছিল, এটা মানতে হয়। বিশেষ করে সেনাবাহিনী, ছাত্রনেতা, বিদেশি শক্তি সব মিলিয়ে এক বহুমাত্রিক শক্তির খেলা খেলেছিল তখন। তাই তাকে সব ক্ষমতাধর রাজার মতো কল্পনা করা অতি সরলীকরণ। প্রতিদিনের দমন, পীড়ন, মানবাধিকার লঙ্ঘন, অতিরিক্ত বল প্রয়োগের প্রত্যক্ষ দায় পড়ে রাষ্ট্রপতির নয়, প্রধানত চালকের, সরকার যে সেই সরকারের ওপর। কিন্তু নৈতিক ও রাজনৈতিক সাহসের ঘাটতির দায় রাষ্ট্রপতির ওপরেও আসে। তিনি নিজেই বারবার বলেছেন অনেক সিদ্ধান্তে তার আপত্তি ছিল, তিনি অপমানিত হয়েছিলেন, তার ছবি সরানো হয়েছে, তার কণ্ঠ রোধ করা হয়েছে। যদি সত্যি তাই হয়, তাহলে তার নীরবতা এবং পদ আঁকড়ে থাকার সিদ্ধান্তকে অন্য কিছু বলা কঠিন। এটা ন্যূনতম নৈতিক সাহসের ঘাটতি, এক ধরনের ভয়ঙ্কর ভীরু সমঝোতা। রাষ্ট্রের সর্বোচ্চ আনুষ্ঠানিক পদে থাকা একজন মানুষের কাছ থেকে নাগরিকরা আশা করেন তিনি অন্তত নিজের গলায় থাকা হালকা স্বরের যে মাইক্রোফোনটা আছে তার সদ্ব্যবহার করবেন। শাহাবুদ্দিন সেটা পুরোপুরি বন্ধ রেখেছেন 18 মাস। পরবর্তী সময়ে এখন এসে দায় ঝেড়ে ফেলার প্রবণতায় মুখ খুলেছেন।
কালের কণ্ঠের সাক্ষাৎকারে তাই নিয়ে এখন স্পষ্ট করে সব দায় ইউনূসের কাঁধে চাপিয়ে দিচ্ছেন। ইউনূস সংবিধানের বিধান মানেননি, অনেক অধ্যাদেশ অপ্রয়োজনীয়, আমাকে অন্ধকারে রেখেছেন ইত্যাদি। কিন্তু ইতিহাস যারা রচনা করবেন তাদের জন্য প্রশ্নটা থাকবে, যখন এসব চলছিল তখন আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে কি করেছেন? কাকে সতর্ক করেছেন? কোনো অধ্যাদেশে সই দিতে কি অস্বীকৃতি জানিয়েছিলেন আপনি কেন সুপ্রিম কোর্টের কিংবা আইনজ্ঞদের তাদের মতামত চাননি? কেন জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি? কোথায় প্রকাশ্যে দাঁড়িয়ে বললেন, আর এখন বলছেন কি আমি এই পথে যেতে পারি না? কোথায় প্রকাশ্যে দাঁড়িয়ে কি একবার বলেছেন আমি এগুলো করব না? আপনি তো বলেননি। আমার ছেলেবেলার পাড়ায় এক বিখ্যাত মাতাল ছিল, কার্তিক দা। কোনো এক কারখানায় কাজ করত, মাঝরাতে বাড়ি ফিরে বউ ঠ্যাঙাতো। তখন কিছুক্ষণ তাদের বাচ্চারা চেঁচাতো, আর কার্তিকদার বউ ঘণ্টাখানেক খুব ডুকরে ডুকরে কাঁদত। একদিন রাতে যথারীতি কার্তিকদার গলা পেলাম, মানে মদ খেয়ে বাড়ি ফিরেছে। শুরু হলো তার হম্বিতম্বি, তারপরে হলো বাচ্চাদের চিৎকার। যথারীতি বুঝতে পারলাম বউকে মারবে কিংবা কিছু একটা হচ্ছে, মারামারি মানে বউকে মারা। কিন্তু সেদিন সবাই যখন আশেপাশের বাড়ির সবাই যখন বউয়ের চিৎকার করে কান্না শোনার অপেক্ষা করছে, তখন হঠাৎই কান্না কার্তিকদার। তার বউয়ের কোনো কান্না নেই, কার্তিকদার কান্না। ওরে বাবা, মেরে ফেললো রে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। বাঁচানোর লোক তো বস্তি এরিয়া ছিল পাশেই, বাঁচানোর লোক সব কাছে পিঠেই ছিল, তারা ছুটে গিয়ে বাঁচালো। পরে জেনেছিলাম কার্তিকদার বউ সেদিনের অত্যাচার সহ্য করতে না পেরে তৈরি ছিল। কয়লা ভাঙা যেই মারতে এসেছে, কয়লা ভাঙা হাতুড়ি দিয়ে মেরেছে এক ঘা। মাথায় পড়েনি, হয়তো মাথায় মারতেও চায়নি, তাহলে তো আবার বিধবা হয়ে যেতে হতো। ঘাড়ে পড়েছিল ঘা, হাসপাতালে যেতে হয়। ঘরে ফেরার মদ খেয়ে, এরপর থেকে মদ খেয়ে ঘরে ফিরে আর বউয়ের গায়ে হাত আর তুলত না কার্তিকদার বউয়ের যে সাহসটা ছিল সেটাও রাষ্ট্রপতি চুপ্পু 18 মাসেও দেখাতে পারেননি। ধন্যবাদ।